নমস্কার। আমাদের বাঙালির আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ হঠাৎ করে একটি পত্রিকা হাতে পেলাম। পত্রিকাটির বিষয় হচ্ছে চার্লি চ্যাপলিন টু মিস্টার বিনস। এই পত্রিকাটি হাতে পেয়েই আমার চার্লি চ্যাপলিন সম্বন্ধে নতুন করে কিছু কথা বলতে ইচ্ছে করল। আমি যখন খুব ছোট তখন টিভিতে চার্লি চ্যাপলিনের ছবি দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ কাহিনীচিত্রগুলি যখন দেখি তখন আমি কলেজে পড়ি, বিষ্ণুপুর রামানন্দ কলেজে। সেখানে আমার এক পিসতুতো দাদা, সেও সিনেমার প্রতি খুব অনুরাগী, সে এবং আমি মিলে চার্লি চ্যাপলিনের বেশ কিছু পূর্ণাঙ্গ চলচ্চিত্র, যেমন ধরা যাক মডার্ন টাইমস, গোল্ড রাশ, গ্রেট ডিক্টেটর, মসিয়ে ভেরদু, এগুলো সব দেখেছিলাম। এবং যে সিনেমা হলে দেখেছিলাম সেটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সিনেমা হলটার নাম ছিল রূপকথা। সেই রূপকথা আজ আর নেই, অর্থাৎ কালের নিয়মে অন্যান্য সিনেমা হলের মতো সেই সিনেমা হলটিও উঠে গেছে। এখন 1922 সালে নির্মিত একটি বিখ্যাত চলচ্চিত্র পিলগ্রিম, এই ছবির একটি দৃশ্যে দেখা গেল ঠিক যেমনভাবে খামারের মুরগি প্রতিপালক খাবার ছুঁড়ে দেয় পালিত মুরগির দিকে, তেমনই চার্লি খাবার ছুঁড়ে দিচ্ছেন কতিপয় শিশুর দিকে, আর শিশুরা প্রবল উৎসাহে খুঁটে খুঁটে সেই খাবার খাচ্ছে। দৃশ্যটি চমকে দিল চলচ্চিত্র বোদ্ধাদের। যে শিশু ঈশ্বরের মতো পবিত্র ও ফুলের মতো নিষ্পাপ, তার এ কেমনতর সিনেমাটিক প্রয়োগ। ঘটনাক্রমে এর কিছু সময় পরে সাক্ষাৎ হয় চলচ্চিত্রতাত্ত্বিক ও পরিচালক সের্গেই আইজেনস্টাইনের সঙ্গে। এই দৃশ্য দেখার পর থেকেই অত্যন্ত বিচলিত ছিলেন সের্গেই আইজেনস্টাইন। তার সরাসরি তিনি প্রশ্ন করলেন চ্যাপলিনকে, আপনি কি বাচ্চাদের ভালোবাসেন না? উত্তরে চ্যাপলিন বললেন, না, আমি বাচ্চাদের ভালোবাসি না, পছন্দ করি না। আইনস্টাইন পড়লেন মহা ফাপড়ে। লোকটা বলে কি, যার ছবি দেখে 8 থেকে 80 পর্যন্ত সকলেই হেসে গড়িয়ে পড়ে, তার মধ্যে বাচ্চারা বেশি আনন্দ পায়, তিনি কিনা বলছেন শিশুদের পছন্দ করেন না। চিন্তাশীল, অগাধ বোধের অধিকারী, অগাধ জ্ঞানের অধিকারী আইনস্টাইন চার্লিকে দেখেছিলেন মূলত একজন শিশু হিসাবে। শিশুর মতো সে সজাগ, কিন্তু অরাজক এবং বিপজ্জনক। এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেন বা করতে পারেন। এক ধরনের, এটাকে কি বলে, এটা এক ধরনের অপগণ্ড মানসিকতার শিকার। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে প্রিয় চরিত্র যে চ্যাপলিনের ভবঘুরে, এই কথাটি মেনে নিতে খুব কম চলচ্চিত্র রসিকই বোধহয় আপত্তি করবেন। 1910 থেকে 1936 সাল পর্যন্ত 2 দশকের বেশি সময় ধরে এই ভবঘুরে বারে বারেই বিভিন্ন ছবিতে স্বমহিমায় হাজির হয়েছেন চ্যাপলিনের ছোট বড় সব ছবিতে। চ্যাপলিন ও চলচ্চিত্র উভয়েরই অভিজ্ঞতায় 19 শতকের অন্তিম দশকে একই সঙ্গে উভয়েরই বিকাশ। চ্যাপলিন করেছেন কিড থেকে কিং ইন নিউ ইয়র্ক। চলচ্চিত্র শৈশব ছাড়িয়ে হয়ে উঠেছে রূপ, রস, বর্ণ, গন্ধ, ঐশ্বর্যময়। চলচ্চিত্র তার ম্যাজিসিয়ানের খোলস ছেড়ে ক্রমশ মহত্তর জীবন বোধে উন্নীত হয়েছে, প্রতিবাদী চরিত্র অর্জন করেছে। চ্যাপলিনও নির্ভেজাল স্ল্যাপস্টিক কমেডি থেকে সরে এসে সামাজিক দায়িত্ববোধে নিমেষে উন্নীত করেছেন নিজেকে। তাই আমৃত্যু তিনি কোনো দেশের নাগরিকত্ব নিতে তিনি চাননি। তিনি নিজেকে বিশ্ব নাগরিক হিসাবে ভাবতেই বেশি পছন্দ করতেন। এখন 1889 সালের 16 এপ্রিল লন্ডনের এক দরিদ্র পল্লীতে চ্যাপলিনের জন্ম হয়। তার মা হানা চ্যাপলিন ছিলেন একজন মিউজিক হলের গায়িকা। বাবা ছিলেন চার্লস চ্যাপলিন সিনিয়র। মজার বিষয় হলো, লন্ডনে চ্যাপলিনের জন্মের কোনো পরিচয়পত্র ছিল না। ধনতন্ত্রের পুরনো দুর্গ ইংল্যান্ডে তার জন্ম হলেও কর্ম তার নতুন দুর্গে। আমেরিকাতে ফ্রেড কার্নোর দলের হয়ে চ্যাপলিন আসেন নাটক করতে। নাটকের নাম ছিল এ ড্রাঙ্কেন ইন ইংলিশ মিউজিক হল। এই নাটকের সেই মাতাল ছোকরার প্রতি যিনি আকৃষ্ট হয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন কমেডি সিনেমার আদি পুরুষ ম্যাক্স সেনেট। 1913 সালে ম্যাক্স সেনেট কিস্টন ফিল্ম কোম্পানিতে চ্যাপলিন যোগ দেন। ম্যাক্স সেনেটের কিস্টন ফিল্ম কোম্পানিতে
সাপ্তাহিক $150 মাইনেতে। পরিচালকের ভূমিকা সেখানে সামান্যই। ক্যামেরার সামনে একের পর এক হাসির বোমা ফাটাতে হবে অভিনেতাদের, গল্পের ভূমিকা সেখানে নগণ্য। এই হাসির কাণ্ডগুলিকে চলতি ভাষায় বলা হতো গ্যাগ। এরকম একটা গল্প আছে, চ্যাপলিন তার দ্বিতীয় ছবি কিড অটো রেসেস অ্যাট ভেনিস এ শুটিং করতে এসে নানা সহকর্মী পোশাক থেকে উপাদান ধার করে চার্লির সেই বিখ্যাত ভবঘুরের পোশাকটি তৈরি করেছিলেন। ফোর্ড স্টার্লিংয়ের বিটকেল জুতো, এত বড় ছিল জুতোগুলো যে ডান পায়েরটা বাঁ পায়ে এবং বাঁ পায়েরটা ডান পায়ে পড়েছিলেন তিনি, যাতে না খুলে যায়। এছাড়া পরিচালক চার্লস আভেরির ছোট টাইট জ্যাকেট, আরবাজ কলের বিরাট ঢোলা পাতলুন, ম্যাক্স ওয়াইনের গোপজোড়ার মতো টুথব্রাশ, আর ফরাসি কমেডিয়ান ম্যাক্স লিন্ডারের ছড়ি। ডেনমার্কের রাজকুমারকে বাদ দিয়ে যেমন শেক্সপিয়রের হ্যামলেট অর্থহীন, ঠিক তেমনই এই পোশাক ছাড়া ভবঘুরে চার্লির কল্পনা করা যায় না। এটাকে আমরা বলতে পারি চ্যাপলিনেস্ক। গ্রেট ডিক্টেটরে ও আংশিক ও মসিয়ে ভেড্ডুতে পুরোপুরিভাবে তাকে অন্যভাবে দেখা গেছে। ভবঘুরে চার্লি যখন তার ছবিতে ঘুরে, ছবির শেষ দৃশ্যে বেশিরভাগ সময় এটা ঘটে, টুকটুক করে হেঁটে চলে যান এবং একবার ঘাড় ঘড়িয়ে হাসেন, আবার চলে যান, বলা ভালো মিলিয়ে যান। তার এই হাসি যে কমেডি সম্বন্ধে একটা মূল্যায়ন, তা না জেনেই হাসেন। এবং এই হাসি আমার মতে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার হাসির থেকেও অনেক বেশি রহস্যময়। ম্যাক্স সেলেটের কিস্টোন থেকে শুরু করে এসআনএ মিউচুয়াল, ফার্স্ট ন্যাশনাল হয়ে নিজের কোম্পানি তিনি তৈরি করেন, যার নাম ইউনাইটেড আর্টিস্ট। তারপরে তিনি হলিউড তাকে দিয়েছে বিশ্বের ডার্লিং হওয়ার সুযোগ। তার শেষ মহৎ সৃষ্টি লাইমলাইট। ইউরোপে ফেরার পর তিনি যে দুটি ছবি করেন, এ কিং ইন নিউ ইয়র্ক এবং এ কাউন্টেস ফ্রম হংকং, তাতে চ্যাপলিনের প্রতিভার ছাপ কদাচিৎ মেলে। কাউন্টেস হওয়ার পর টাইম পত্রিকা লিখেছিলেন, একজন চ্যাম্পিয়নের জানা দরকার কখন তার অবসর গ্রহণের সময়, অর্থাৎ থামতে জানতে হয়। এরপর চ্যাপলিন সত্যিই অবসর নিলেন। জীবনের শেষ কয়েকটি বছর প্রায় অজ্ঞাতবাসে অতীতের ধ্বংসস্তূপ হিসাবে বেঁচেছিলেন। প্রথম পর্বের ছবিগুলির নায়ক এক ভবঘুরের ক্ষুদ্র মানুষের ধনতন্ত্র বিকাশের যুগে এক অপাঙ্ক্তেয় চরিত্র। দ্য কিড, গোল্ড রাশ, দ্য সার্কাস, সিটি লাইটস আর স্বল্প দৈর্ঘ্যের স্ল্যাপস্টিক কমেডি, এগুলো সমস্ত ছিল। মডার্ন টাইমস থেকে দ্বিতীয় পর্বের শুরু। এখানে আবেগের পাশাপাশি জায়গা করে নেয় যুক্তিবাদী বিশ্লেষণ ও রাজনৈতিক সচেতনতা। মডার্ন টাইমস, গ্রেট ডিক্টেটর এবং মসিয়ে ভেড্ডু এই পর্বের গুরুত্বপূর্ণ ছবি। গোল্ডরাশও তাই এই পর্বের গুরুত্বপূর্ণ ছবি। চ্যাপলিন তার জন্মের 129 বছর পরেও, বা আরও বেশি পরেও, যতদিন পৃথিবী থাকবে ততদিন, অর্থাৎ চ্যাপলিন তার জন্মের 500 বছর পরেও ভীষণভাবে প্রাসঙ্গিক থাকবেন আমার মনে হয়। কেননা দুনিয়া জুড়ে যে রক্তপাত ঘটছে তা দুটো বিশ্বযুদ্ধেও ঘটেনি। ইংল্যান্ড থেকে আমেরিকা, বসনিয়া থেকে চেচনিয়া, ইরাক থেকে আফগানিস্তান, ইসরায়েল থেকে গাজা, আর জঙ্গি সমস্যা, গৃহযুদ্ধ ইত্যাদি নানা কারণে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। সেই কোন 1940 সালে যুদ্ধোন্মাদ পৃথিবীকে শান্তির বার্তা দিয়েছিলেন চার্লস স্পেন্সার চ্যাপলিন তার গ্রেট ডিক্টেটর ছবির মাধ্যমে। চ্যাপলিন সাহস করে হিটলারকে সেই ছবিতে চরম ঠাট্টা করেছিলেন। অন্যদিকে মডার্ন টাইমস ছবিতে তিনি দেখালেন যে একদল শ্রমিক কারখানাতে ঢুকছে, পরের শটে দেখালেন একদল ভেড়া কোথাও একটা ঢুকছে, মানে কারখানাতেই ঢুকছে। সালটা 1936। চ্যাপলিনের কাণ্ড কারখানাতে চোটে লাল রাশিয়া। তার সমস্ত পূর্ণদৈর্ঘ্যের ছবিতে তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখালেন যা আদর্শ রাষ্ট্রের চরিত্রের সন্ধান দেয়। চার্লস স্পেন্সার চ্যাপলিন শুধুমাত্র কমেডি ফিল্ম পরিচালক নন, তিনি এক মহান চিত্র পরিচালক। আমার মতে তিনি একজন মহান স্রষ্টা। তার মতো স্রষ্টা পৃথিবীতে খুব কম এসেছে বলে মনে হয়। একই সঙ্গে তিনি পরিচালনা করছেন, অভিনয় করছেন, চিত্রনাট্য লিখছেন এবং সেই সমস্ত ছবির মধ্যে যে সামাজিক দায়িত্ববোধ সেগুলোও থাকছে। চার্লি চ্যাপলিনের সমসময়ে অনেক বিখ্যাত কমেডিয়ানরা ছিলেন যারা চার্লি চ্যাপলিনের থেকেও বেশি জনপ্রিয় ছিলেন, যেমন বাস্টার কিটন।
কিন্তু চার্লি চ্যাপলিনের প্রাসঙ্গিকতা আজও রয়ে গেছে। যতদিন পৃথিবী থাকবে আমার মনে হয় চার্লি চ্যাপলিনের ছবিগুলো মানুষ দেখে, মানে আমরা দেখে আরও নিজেদেরকে ঋদ্ধ করব, নিজেদেরকে উন্নত করব। অর্থাৎ চিন্তার কি একটা গভীরতা এবং তাৎক্ষণিকতা, তাৎক্ষণিক সমস্যাকে নিয়ে ঠাট্টা করা, ব্যঙ্গ করা। হ্যাঁ, জার্মানির বিরুদ্ধে হিটলার তখন জার্মানিকে ঠাট্টা করা, এর জন্যে ওই ছোট মানুষটার যে কত সাহস ছিল সেটা আমরা বুঝতে পারি। তাই বলা যেতে পারে যে তিনি একজন মহান চিত্র পরিচালক ছিলেন তো বটেই, একই সঙ্গে একজন সৃষ্টিশীল মানুষ, যিনি প্রবলভাবে জনপ্রিয় এবং চলচ্চিত্রের ছাত্র গবেষকদের নতুন নতুন ভাবনার রসদ যোগায়। তিনি বিশ্ব চলচ্চিত্রের রাজাধিরাজের সম্মান পান। তাই তিনি এবং তার সিনেমাটিক স্টাইল অনন্য, আনপ্যারালাল। এরকম সিনেমাটিক স্টাইলের ছবি করতে তাও দেখা যায় না। সেই জন্যেই আমার মনে হয় পরবর্তীকালে যে তত্ত্বের জনক হয়েছে যে অথার থিওরি। তাই যেমন জীবনানন্দ দাশ বলেছিলেন যে সকলেই কবি নন, কেউ কেউ কবি হয়, তেমনি সকলেই পরিচালক হন, কেউ কেউ শিল্পী হন, অথর হন। চার্লি চ্যাপলিন সেরকমই একজন শিল্পী বা অথর।